ডক্টর ইউনূস এক ঢিলে দুই পাখি মেরেছেন, সেটার সত্যতা ক্রমান্বয়ে হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন। একদিকে জামাতের বক্তব্যে মনে হচ্ছে তারা ডক্টর ইউনূসের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছে, পাশাপাশি বিএনপি তার রাজনীতিতে সবচেয়ে বড় ভুলটা করেছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। বিএনপির ভুল কি কি, জামাতের লাভ কি কি, ইউনূস হাঁটছেন কোন পথে, এই তিনটি বিষয়কে আমি বিশদ আলোচনা করতে চাই। প্রথম, প্রফেসর ইউনূস যে কাজটি করলেন, তিনি খুব কৌশলে সবগুলো দলকে এমন একটি গুগলিতে ফেলে রাজপথে মোটামুটি ভাঁজ করে ফেলেছেন। অর্থাৎ কোনো দল এই মুহূর্তে আর বড় রকম কোনো আন্দোলনে যাওয়ার সুযোগ পাচ্ছে না। বিএনপির দাবি ছিল নির্বাচনের দিন গণভোট, বিএনপির দাবি মেনে নিলেন। জামাতের দাবি ছিল উচ্চ এবং নিম্নকক্ষে পিআর, উচ্চকক্ষে পিআর মেনে নিলেন এবং জুলাই সনদে বৈধতার জন্য পাশ, এটা অর্থাৎ প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট কর্তৃক সেটিও সিগনেচার হয়ে গেছে। এবং জামাত ইসলাম বা যারা বাকি দলগুলো রয়েছে তারা যে বিষয়গুলোর সংস্কার চেয়েছিল, অর্থাৎ বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো এই গণভোটে ঘ ধারাতে যোগ করে দিয়েছে ইউনূস। অর্থাৎ জনগণের কাছে বিএনপি যে বিষয়গুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোকে তুলে ধরেছে এবং এই চারটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোটের এমন একটি ব্যবস্থা করেছেন যাতে করে বিএনপি একটা বড় রকম চিপায় পড়ে গেছে। আসলে কিছু বিষয় আমি আপনাদের তুলে ধরলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি ঘটেছে। বিষয়টা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট নিয়ে কোন দলের আপত্তি কতটুকু বিবেচনায় নিলেন সেই বিষয়টি আগে আমরা একটু আলোচনা করি। এক, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির বিপক্ষে ছিল বিএনপি। তারা চেয়েছিল প্রজ্ঞাপন জারি করে এটা হোক। তাদের যুক্তি, এই ধরনের আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, যদিও জামায়াত সাংবিধানিক আদেশের পক্ষে ছিল। দুই, বিএনপি চেয়েছিল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একই দিনে হোক। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে, সেটি আগেই বলে দিয়েছে ইউনূস সরকার। বিএনপির এই দাবিও পূরণ হয়েছে, একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হচ্ছে। তবে এই ক্ষেত্রে জামাতের এই দাবিটি পূরণ হয়নি। জামাতের জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি ছিল এবং সেই জন্য তারা রাজপথে 5 দফা নিয়ে আন্দোলন করেছিল। 3, সংসদে উচ্চকক্ষ গঠন অর্থাৎ পিআর সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি ছিল। বিএনপির চাওয়া ছিল উচ্চকক্ষে 100 জন বন্টন হোক নিম্নকক্ষের আসনের অনুপাতে। বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের নিম্নকক্ষে 300 যে প্রার্থী বিজয় লাভ করবে সেই সংখ্যাটাকে বিবেচনা করে সেই সংখ্যার অনুপাতে উচ্চকক্ষে তারা প্রার্থী সিলেক্ট করবে। প্রার্থী মানে এমপি সিলেক্ট করবে, আইন প্রণেতা সিলেক্ট করবে। আর জামায়াত বলছে যে না, সারা দেশে যে ভোটটা হবে সেই ভোটের অনুপাতে সেখানে সদস্যরা বসবেন, এমপিরা বসবেন, অর্থাৎ 100 আসনে উচ্চকক্ষে। কিরকম? ধরেন আগামী নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি 40 বা 45% ভোট পেল, তাহলে বাকি ভোট পাচ্ছে কারা? বিরোধীরা। দেখা যাবে উচ্চকক্ষে বিরোধীদের, সকল বিরোধীদের ভোট এক করে সেখানে বিরোধী মতের এমপিরা বেশি বসবে উচ্চকক্ষে। বিএনপি যারা ক্ষমতায় বসবে তাদের চেয়ে বিরোধীদের সংখ্যাটা বেশি হবে। তো ধরা যাক নিম্নকক্ষের একটি দল 150টি আসন পেয়েছে, অর্থাৎ আমাদের যে নির্বাচনটি হচ্ছে ভোটাভুটিতে সেখানে 150টি আসন পেয়েছে, তাহলে উচ্চকক্ষে তাদের আসন হবে মাত্র 50টি। উচ্চকক্ষ নিয়ে বিএনপির এই ভিন্নতা আমলে নেয়নি ইউনূস সরকার, তারা যে ভিন্ন মত দিয়েছে এটা আমলে নেয়নি ইউনূস সরকার। এক্ষেত্রে জামায়াত ও এনসিপির দাবি পূরণ হয়েছে, অর্থাৎ সংসদ নির্বাচনে দলগুলো যে অনুপাতে ভোট পাবে সে অনুপাতে আসন বন্টন হবে উচ্চকক্ষে। যদি কোনো দল 10% ভোট পায় তাহলে উচ্চকক্ষে আসন পাবে 10টি। সদস্যদের নাম তারা ঠিক করে দেবে, কে কে এখানে বসবে সেটা ওই দল ঠিক করে দেবে। 4 নাম্বার, সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষেও সংখ্যা গরিষ্ঠতা অর্থাৎ 100 জনের মধ্যে 51 জনের ভোট দরকার হবে। বিএনপি সংবিধান সংশোধনের বিষয়টি উচ্চকক্ষে নেয়ার বিপক্ষে ছিল। বিএনপির ভিন্নমত আমলে নেওয়া হয়নি, এক্ষেত্রে বিএনপির মত আর সরকার নেয়নি। 5 নম্বর, বিএনপি চেয়েছিল নোট অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্নমত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা হোক, অর্থাৎ নির্বাচনে জয়ী হলে তারা রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। এই বিষয়ে বিএনপির দাবি আংশিক পূরণ হয়েছে। মূল বিষয়গুলোতে বিএনপির ভিন্নমত আমলে নেওয়া হয়নি, যেমন দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ও ন্যায়পাল নিয়োগ। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, বিএনপি চেয়েছিল দুদকে নিয়োগ আইনের মাধ্যমে সরকার করবে, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী করবে। সেটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাখা হয়নি।
গণভোটে হ্যাঁ জয়ী হলে দুদকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ হবে বাছাই ও পর্যালোচনা কমিটির মাধ্যমে। এই কমিটি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির, প্রধান বিচারপতি ব্যতীত আর কি, তার নেতৃত্বে হবে। কমিটিতে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার একজন করে প্রতিনিধি এবং প্রধান বিচারপতি মনোনীত একজন নাগরিক প্রতিনিধি থাকবেন। এই কমিটির নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতি, নিয়োগ দেবেন। 6, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির ভিন্নমত নেই, তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন কিভাবে হবে তা নিয়ে বিএনপির ভিন্নমত ছিল, তা আমলে নেয়নি প্রফেসর ইউনূস। 7, এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিল, সেটি অনেকটা হয়েছে, তবে ঐক্যমত্য কমিশনের একটি বিকল্প সুপারিশে বলা হয়েছিল নির্দিষ্ট সময়ে সংসদ সংস্কার প্রস্তাবগুলো অনুমোদনে ব্যর্থ হলে সেগুলো 270 দিন পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। এটি নিয়ে আপত্তি ছিল বিএনপির। সরকার স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধনের সুপারিশটি বাদ দিয়ে দিয়েছে। 8, এনসিপি চেয়েছিল প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন, কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আপত্তি ছিল। যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি, শেষ পর্যন্ত রাষ্ট্রপতির নামে আদেশ জারি করা হয়ে গেছে। 9, এনসিপি গণপরিষদ গঠন অথবা আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে ছিল, জামায়াতও দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগামী সংসদকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, যদিও বিএনপি সংসদকে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা দেওয়ার বিপক্ষে ছিল। আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে এখানে প্রফেসর ইউনূস সবগুলো কুল রক্ষা করেছে। আসেন, আজকের জামাত ইসলাম যে বক্তব্যটি দিয়েছে বা সংবাদ সম্মেলনটি করেছে, সেখানে জামাত ইসলাম আসলে কি বলেছে, আমরা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, গোলাম